গত 1 মাস ধরে। তার জন্য একটু অসুস্থ হচ্ছি, তার জন্য আমি বসে বলতে চাই আপনাদের কার্তিকবাবু, সুদীপ্তবাবু একটু আসলে হয়, পাশে বসবেন আপনারা। স্যার আপনাকে ডাকছে। আমি একটু বসে বলছি, কারণ কাটাকাটি গেছে। আপনারা যারা আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর কার্তিকবাবুর প্রতি তো আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। এর আগে বহুবার এসেছি মা মিশন আশ্রমে, সম্মানিত হয়েছি, প্রশংসিত হয়েছি, ভালো ফিলিংস। মা মিশনকে কেন্দ্র করে মানে I have a good feelings. It is a matter pleasure that I can admire of this society, of this organization, and he is also. I have said about him before 2 years approximately that Kartik Banik is not only a social worker, he is going to be a social reformer. মানে it's a matter of pleasure. এইটা আমি কার্তিক বণিক সম্পর্কে এর আগে বলেছি আমাদের অনুষ্ঠানে বিবেক পথের পথিক আমাদের যে সংগঠন আছে শ্রীরামপুরের রাজদীপ যোগান কালচারাল সোসাইটি, তার পক্ষ থেকে সুদীপ্ত স্যার কর্ণধার যিনি বসে আছেন কার্তিকবাবুর পাশে, উনি আর আমি এবং অন্যান্য সদস্যরা মিলে কার্তিকবাবুকে এবং বিশেষ বন্দনা দিয়ে আমরা বিবেক পথের পথিক যে পুরস্কারের অত্যন্ত মূল্যায়ন করা হয় স্বামী বিবেকানন্দ চিহ্নিত পুরস্কার, আমরা খুব বেছে লোকেদের হাতে তুলে দিতে পারি যারা সত্যিকারের সোশ্যাল ওয়ার্ক করেন। তো আমরা কয়েক বছর আগে 2 ইয়ার্স আগে আমরা দিয়েছিলাম। তো কার্তিকবাবু সম্পর্কে বন্দনা বণিক সম্পর্কে আমি বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে বলেছি, আজকে সেসব প্রসঙ্গে যাচ্ছি না, আবারও যাবো ভবিষ্যতে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, খুব ভালো লাগছে, অনেক নারীরা এসেছেন, খুবই ভালো লাগছে। তো আমি আমার ভাষণে যেটা শুরুতেই বলবো যে আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ভীষণ অপটিমিস্ট, আশাবাদী। কোনো ব্যক্তি, কোনো বিষয়, কোনো ঘটনার আমি নেগেটিভ সাইডটা দেখতে পাই না, দেখলে ওভারলুক করি, অ্যাভয়েড করি। যেটা ব্রাইট সাইড আছে সেটা নিয়ে আমি আলোচনা করি, সেটা নিয়ে কাজ করি। আই এম অলসো আ সোশ্যাল ওয়ার্কার অ্যাট দ্য রাইট হ্যান্ড অফ সুদীপ্ত বিশ্বাস। হি হ্যাজ অ্যান অর্গানাইজেশন, এ নাউন অর্গানাইজেশন, রাজদীপ যোগান কালচারাল সোসাইটি। তো আমি ওই নেগেটিভ সাইডটা দেখতে পাই না বলে দেখতে পেয়েছি যে আজকে যে আন্তর্জাতিক নারী দিবস বা নারীদের হয়ে আন্দোলন, যে অল দি আর মেল ডমিনেটেড, উই আর মেল ডমিনেটেড, এইসব বলে যে স্লোগান উঠিয়ে নারীরা স্লোগান তোলেন, আন্দোলন করেন, বিদ্রোহ করেন, আমি অ্যাগেনস্টে। টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমি এগেনস্টে নারীদের এই সমস্ত স্লোগান, এইসব আন্দোলনের বিরুদ্ধে। কারণ নারীরা প্রত্যেকটা স্টেপে পুরুষের কাছে ঋণী ছিল, ভবিষ্যতেও থাকবে। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, আরও অনেক সোশ্যাল রিফর্মার, সোশ্যাল ওয়ার্কার, কার্তিকবাবু আজকে জ্বলন্ত উদাহরণ। এনাদের মতো পুরুষরা আমাদের সংস্পর্শে এসেছিলেন, আমরা ধন্য হয়েছি, আমাদের রেকগনাইজ করছেন। আর স্টিল নাও আমরা রেকগনাইজড হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি, আমরা সহযোগিতা পাচ্ছি পুরুষদের কাছ থেকে। পুরুষদের অসম্মান করে বলা উচিত নয় যে উই আর টর্চার্ড, উই আর মেল ডমিনেটেড, এ সমস্ত নেগেটিভ কথা বলা একদম উচিত নয় বলে মনে করি। আমরা অনেক কোঅপারেশন পাই, অনেক উপকার পাই পুরুষদের কাছ থেকে, তারপরেও আছে বিশেষ করে গ্রামে গঞ্জে। আমরা গ্রামে গঞ্জে যাই ওয়ার্কশপ সেমিনার করতে, দেখেছি ট্রুলি দে আর tortured, they are neglected. About female, I am saying about female. কিছু কিছু ফিমেলরা সত্যি সত্যি টর্চার্ড হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন, অবহেলিত হচ্ছেন। কিন্তু এইটা তো তার সাথে সাথে ভাবতে হবে আমাদের কি উচিত। আমাদের যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা বিষয় কারণটা আগে দেখতে হবে। কারণটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সঠিক সমাধানের রাস্তাটা খুঁজে পাওয়া যাবে এবং নিজেদের মধ্যে যে একটা অসন্তোষের আগুন জ্বলছে সেই আগুনটা প্রশমিত হবে। ফিমেলরা কিন্তু ডমিনেটেড ছিল না, ইতিহাস ঘেটে প্রচুর পড়াশোনা করে আমি দেখেছি একটা সময় ছিল এই সোসাইটিতে যখন মহিলারাই কিন্তু ডমিনেট করতো সোসাইটি। কার্তিকবাবুকে আমি জ্ঞান সমুদ্র বলি, সুদীপ্তবাবু বিশাল পণ্ডিত, ইউজিসি ইউনিভার্সিটি রিসোর্স পার্সন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে, নট অনলি ইউনিভার্সিটি। এরা আছেন ওখানে ম্যানেজিং কমিটির সদস্য আমাদের সুরজিৎ মুখার্জি, অনেক
শিক্ষিত, আপনাদের মধ্যে প্রচুর শিক্ষিত ব্যক্তিত্বরা আছেন। আপনারা জানেন যে একদম আমাদের সমাজের শুরুতে মহিলারা ডমিনেট করতেন সোসাইটিতে, মহিলারা ডমিনেট করতেন, পুরুষরা মেনে নিয়েছিলেন। একেবারে যখন বিবাহ প্রথা চালু হয়নি তখনকার কথা বলতেছি। তারপর একটা সময় উত্তরাধিকার নিয়ে যখন ডিসপিউট লাগলো যে কে চাইল্ডের প্রপার উত্তরের পূর্বপুরুষ, এই নিয়ে যখন একটা ডিসপিউট অ্যারাইজ করলো তখন বিবাহ প্রথা চালু হলো। তারপরে আস্তে আস্তে কাজ ভাগ করা হলো। আমি এখন বিবাহ প্রথা নিয়ে ইলাবোরেশন দিচ্ছি না, অনেকটা সময় চলে যাবে। তারপর কাজটাকে ডিভাইড করে ডমিনেশনটা এলো, কী করে আজকে এই অবস্থা। আমাদের এই নারী সোসাইটির মধ্যে অনেকবার রেভলিউশন হয়েছে, অনেকবার চেঞ্জিং হয়েছে। এটা কিন্তু স্টেবল নয়, কোনোদিনই স্টেবল নয়, আরও স্টেবল থাকবে না, এটাই কামনা করছি। আমি আসছি সেই প্রসঙ্গে, কেন এটা বললাম যে যখন আন্দোলনটা চালু হলো তখন কাজ নির্ধারণ হলো। আমরা যদি ইতিহাস দেখি প্রভৃতি জায়গায় দেখা যাচ্ছে, ইতিহাস বলছে যে একটা নারীর বহু পতি গ্রহণকে, একজন নারীর একাধিক পতি তখন থাকতো এবং সমাজ সেটাকে সাপোর্ট দিয়েছিল। ওটা কোনো ইললিগাল বা অবৈধ কাজ ছিল না। তাহলে কি দেখা যাচ্ছে যে ওই সব জায়গায় নারীরা অনেক সম্মানিত ছিলেন। দে ডমিনেটেড দ্য সোসাইটি, দে হ্যাড দ্য পাওয়ার টু ডু সো। এটাই তো আমরা দেখেছি। তো তারপর কেন চেঞ্জিং হলো? বিবাহের পর কাজ যখন ভাগ করা হলো, বলা হলো ভগবান পুরুষকে, যারা ভগবান মানেন, যারা মানেন না নাস্তিক, তারা বললেন যে ন্যাচারালি পুরুষের শারীরিক শক্তি অনেক বেশি, পুরুষ তাই বাইরে কাজ করবে। তখনকার দিনে তো আর অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে কাজ নয়, তখন ফলমূল সংগ্রহ করতে হবে, পশু কেটে আনতে হবে, আগুনের জন্য কাঠ আনতে হবে, ফুয়েল। তো এই সমস্ত শক্ত কাজগুলো করার জন্য পুরুষের যেহেতু দৈহিক বলটা বেশি আছে, পুরুষের ওপর ন্যস্ত থাকবে ওই কাজগুলো। আর নারী কী করবে? ঘরে থাকবে। তখন তো সামাজিক চুক্তি মতবাদ অনুসারে একটা সমাজ তৈরি হলো, গৃহের ইম্পর্টেন্স তৈরি হলো, গৃহ তৈরি হলো। এক্সকিউজ মি, তখন নারী কী করবে? সন্তান পালন করবে, সন্তানের জন্ম দেবে, ঘর সংসারের কাজ করবে। এইভাবে চুক্তিগত প্রথাতে যখনই কাজ ভাগ হলো তখন থেকেই মিসআন্ডারস্ট্যান্ডিং। কীভাবে শুরু হলো? যখন নারী চলছিল সোসাইটি ভালো, পুরুষরা বাইরে কাজ করছে, নারী ঘরে কাজ করছে। কিন্তু নারী যখন শিশুকে স্তন্যপান করাবে, শিশুর যখন জন্ম দিচ্ছে, যখন গর্ভধারণ করছে নারী, তখন শারীরিক দিক থেকে খুব দুর্বল, অস্থায়ীভাবে দুর্বল। তখন পুরুষের সহযোগিতা নিচ্ছে, একদম সহযোগিতা নেওয়ার জন্য all they were bound to accept the cooperation from the male society। এই হলো একটা ভুল চিন্তার সূত্রপাত। সব পুরুষ নয়। আমি একটু আগে বলেছি যে কার্তিক বণিকের মতো পুরুষরা এখনো সমাজে এক্সিস্ট করছে, তাই আমরা অনেক সম্মানিত। তো তখনও ছিলেন ভালো পুরুষ, কিন্তু আস্তে আস্তে কিছু পুরুষ, পরবর্তী সময় যখন সোসাইটি যখন উন্নত হচ্ছে, তখন দেখা গেল যে যারা পুরোহিত সম্প্রদায় হচ্ছে, যারা পাদ্রী সম্প্রদায়, তারা একটা চক্রান্ত করল। নারীর ওই সাময়িক দুর্বলতা, সাময়িক অসহায়ত্ব ওরা ক্যাশ করে নিয়ে নারীকে তখন চিরকালীন দুর্বল বলে স্ট্যাম্প মেরে দিতে লাগলো। এরা দৈহিক বলেও বলিয়ান নয়, মানসিক বলেও বলিয়ান নয়, এরা স্কুলে যাবে না, কলেজে যাবে না, এই করে তখন নারী আস্তে আস্তে নারীও সেটা মেনে নিল। মেনে নিয়ে তখন পুরুষরা একটা গোষ্ঠীর চক্রান্ত, সমস্ত পুরুষের চক্রান্ত ছিল না, আজও নেই, একটা গোষ্ঠীর চক্রান্ত। তো তার বিরুদ্ধে তো আওয়াজ উঠেছে, নারী যখন সচেতন হয়েছেন। এরপর আপনারা জানেন বিবেকানন্দ কী করেছিলেন, রামমোহন বিদ্যাসাগরের কথা তো আমরা সবাই জানি, একটা এখানে যারা বাচ্চা শিশু আছে তারা বলতে পারবে। আর বিবেকানন্দ নারী সম্পর্কে কী বললেন পরবর্তী সময়? বিদেশ ঘুরে এসেছেন, অনেক অভিজ্ঞতা, অনেক শিক্ষা, অনেক আদর্শ শিখে এসেছেন। একদিন কলকাতার এক সচ্ছল পরিবারে বন্ধুদের সঙ্গে গল্প করছেন বসে, খুব হাসি মজা করতেন। উনিও খুব অপটিমিস্ট ছিলেন।
খুব হাসি মজা, মানে ওনার গুরু রামকৃষ্ণদেব আপনারা জানেন, সেই ঘরানা যারা আছেন, রামকৃষ্ণদেব বলেছিলেন মা কালীকে যে মা আমায় রসে বসে রাখিস, আমাকে শূন্য সন্ন্যাসী করিস না। তার মানে কি সেন্স অফ হিউমারটা যেন থাকে। উনি ভীষণ কথায় কথায় হিউমার করতেন এবং হাসি খুশি থাকতেন। তো ওইটাই ওনার শিষ্য প্রতি কনভার্টেড হয়েছিল, বিবেকানন্দ ওটা শিখেছিলেন। তো ওই কলকাতার সচ্ছল পরিবারে একদিন সকালবেলা বন্ধুদের সঙ্গে বসে গল্প করছেন, হাসি মজা করছেন। এমন সময় গিরিশচন্দ্র ঘোষ ঢুকলেন ঘরে, ঢুকে বলে, নরেন, তুমি তো বিদেশ থেকে এসে মহা আনন্দে আছো, দিব্যি গল্প গুজব করছো, হাসি, এদিকে দেখছো যে নারীদের সম্পর্কে তুমি এত বলো, নারীদের হয়ে এত কাজ করো, কলকাতার কয়েকটা ঘরে খালি গিয়ে দেখো, আমি খবরটা লেট করে এনেছি, কোনো মিথ্যে কথা নয়, নারীরা এখনো কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে অসম্মানিত হচ্ছে। তখন নরেন্দ্রনাথ দত্ত, দ্যাট মিন স্বামী বিবেকানন্দ, গল্প থামিয়ে গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন যে কি তোমার অভিজ্ঞতা বলো। গিরিশ ঘোষ বর্ণনা দিলেন। নরেন বসে বসে শিশুর মতো হাউ হাউ করে কেঁদে ফেললেন। গিরিশ ঘোষ গিল্ট ফিলিংসে ভুগছেন, অপরাধ বোধে ভুগছেন যে আমি মানুষটাকে হাসি খেলা থেকে ডিট্যাচ করে দিয়ে চোখের জল ফেলতে বাধ্য করলাম। নরেন হাউ হাউ করে কাঁদছে নারীদের দুঃখে, কারণ শুধু নারীদের দুঃখে নয়, নারী পুরুষ উভয়ের দুঃখে, মূলত ভারতবাসীর দুঃখে নরেনের অন্তরাত্মা কেঁদেছিল। যখন নরেন পরিব্রাজক হয়ে সারা ভারতে ঘুরে ঘুরে দেখছেন যে হোয়াট ইজ দ্য রুট কজ অফ দিস সাফারিং, অফ দিস সরোস অফ দ্য ইন্ডিয়ানস ইন আওয়ার কান্ট্রি, এটা যখন তিনি খুঁজে, আমি একটু থামাচ্ছি, আমি না ওই একটা অবকাশের শিকার, জানেন তো, আপনারা কেউ কিছু মনে করবে না, একদম ফ্লুয়েন্টলি বাংলায় অনেক কথা বলতে পারি না, একটু একটু এসে যাচ্ছে, আমি চেষ্টা করতে পারছি বেশিরভাগই বাংলা বলতে। তবে Oliver educated, you are able to understand my speech, so I have no difficulty today, don't mind. তো কি হলো, তো নরেনের অন্তরাত্মা শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য কেঁদেছে, ভারতবাসীর পক্ষে তিনি বিচলিত ছিলেন। যখন তিনি গেলেন বিদেশে, আপনারা জানেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে, তারপরে অন্যান্য অনেক কান্ট্রিতে ঘুরেছেন, অনেক লেকচার দিয়েছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, সমস্ত অর্থ পরসেবায় নিয়োজিত করেছেন। আজকে বেলুড় মঠ না হলে হতোই না, তার অর্থ নিয়ে মূলত তৈরি হয়েছিল। যাই হোক, সেই সময় উনি যখন দেখলেন, ওই কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল যে কয়েকদিন আগেই ঘুরে এসেছি, বিদেশের চিত্রটা আমাদের দেশের সঙ্গে মিলছে না। মালাবার দেশে গেছেন, মালাবার দেশের মেয়েদের দেখেছেন কি ভীষণ উন্নত, কি ভীষণ উন্নত। তারা একাধারে সৈনিকের কাজ করছে, মুটে, মজুর, শিক্ষক, পুরোহিত, আর সর্বোপরি মোস্ট অফ দ্য ওমেন আর এডুকেটেড ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, দে অল আর ইন্টারেস্টেড ইন লার্নিং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। দেখে দেখে উনি মুগ্ধ হয়েছেন যে মালাবার দেশের মেয়েরা এত উন্নত। মনে পড়ে গেল ওই সেই গিরিশ ঘোষ আসার পর, সেই কান্নার পর মনে পড়ে গেল যে মালাবার দেশের মেয়েরা তো এই তো এই একই পৃথিবীর অধিবাসী আমরা, ওরা কত উন্নত। আমেরিকায় যাওয়ার আগে আমেরিকান মেয়েদের সম্পর্কে কিছু অপপ্রচার শুনেছিলেন, শুনে ঘৃণা, তাদের প্রতি ঘৃণা নিয়ে গেছেন, গিয়ে হ্যাভক চেঞ্জ, একেবারে চিন্তাধারার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। কি করে? যখন দেখলো আমেরিকান মেয়েরা, মানে all their experience in different fields of work in our society, কিভাবে কর্মক্ষম নিজেকে রেখেছেন আমেরিকান মেয়েরা। সেই সময় পটভূমিকায় বিবেকানন্দ দেখেছিলেন যে আমেরিকান পুরুষ এখন একটু চেঞ্জ হয়েছে, কারণ আমার পরিবারের লোকই আমেরিকা আছে, সবই আমাদের ওখানে আমেরিকার বাড়িও আছে। তো সেখানে কি চিত্র তখন তিনি দেখেছেন যে পুরুষরা কী করছে, মোস্ট অফ দ্য পুরুষ কী করছে না, অর্থ উপার্জনে ব্যস্ত, অর্থ উপার্জনে মূলত ব্যস্ত। আর মহিলা, দেখুন বুদ্ধিমতী মহিলারা কীরকম হয়, আমেরিকান মহিলারা স্ট্রাগল করে দাঁড়িয়েছেন। তো আপনারা তো সেই স্ট্রাগলের কাহিনী জানেন, যখন আমেরিকার উৎপত্তি 13টা উপনিবেশ নিয়ে, তো তারা জানতো যে স্ট্রাগল কাকে বলে। তারা বলে দিন বিলাসিতা, একে জমে কথা কয় বাকি সবে মৌন রয়, একে জমে কথা কয় বাকি সবে মৌন রয়, এটা হচ্ছে সভ্য সমাজের। আমরা সবাই এখানে সিমিলার ভাবে, আমি কথা বলছি, আপনাদের চুপ থাকা, তাই না? একে জমে কথা কয় বাকি সবে মৌন রয়। তো এখন কথা বলাটা ভদ্রতা হবে না।
তো কি হলো, তো পুরুষরা অর্থ উপার্জন করছে আর মহিলারা, আমেরিকান মহিলারা সেই অর্থ নিয়ে খুব সুষ্ঠুভাবে সংসার চালাচ্ছে এবং তাদের নিজেদেরকে বিভিন্ন ফিল্ডে উন্নত করছে। ওই মালাবার দেশে মেয়েদের মতো বিভিন্ন ফিল্ডে নলেজ অ্যাকোয়ার করছে, সোশ্যাল ওয়ার্ক করছে, মূলত সোশ্যাল ওয়ার্ক। বিবেকানন্দ একটা জায়গায় বলছেন, আলা সিংহা পেরুমল তার শিষ্য, সাউথ ইন্ডিয়ান শিষ্য, বলছি জানো তো, মনে হচ্ছে আমি একটা ছোট্ট শিশু, আমার হাত ধরে আমেরিকান মহিলারা নিয়ে যাচ্ছে হাটে বাটে, সেমিনারে, ওয়ার্কশপে, দোকানে, নানা অভিজ্ঞতা আমি যেন আমেরিকার সম্পর্কে অর্জন করতে পারি। তার জন্য তারা কি ভীষণভাবে কোঅপারেট করছে। এইভাবে আমেরিকান মহিলাদের দেখলেন, অন্যান্য মহিলাদের। এইবার তিনি কাঁদছেন, তিনি জিজ্ঞেস করছেন যে তাহলে আমার দেশের মহিলাদের এত কেন কষ্ট, নারীদের কেন এত কষ্ট? তিনি উত্তর পেলেন যে একমাত্র শিক্ষার অভাব, তাও আবার নারী শিক্ষার অভাব। শুধু শিক্ষার অভাব নয়, নারী শিক্ষার অভাব। তখন তিনি নারীদেরকে বললেন যে তোমরা প্রকৃত শিক্ষিত হও। কিরকম শিক্ষার কথা তিনি বলেছিলেন? কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় বিদ্যান হলে নারীদের চলবে না। নারীদের ভগবান এমন বিশেষ শক্তি দিয়েছেন যে শক্তির বলে তাদেরকে অনেক ধরনের কাজ, সন্তান পালন, শিশু পালন, সংসার ধর্ম করা, সূচির শিল্প, নিজের শরীরের যত্ন করা, তথাকথিত শিক্ষা অর্জন করা, পত্নী সেবা করা, প্রচুর কাজের তালিকা। বিজ্ঞানে বলেছেন যে নলেজ অ্যাকোয়ার করতে হবে। এত কিছু নলেজ অ্যাকোয়ার করে তোমার সমস্ত নলেজ যদি তুমি অ্যাপ্লাই করো তোমার কাজে, তাহলেই তুমি সফল শিক্ষিত। সফল, যেটা সিস্টার নিবেদিতা পরবর্তী সময় করেছিলেন, জোসেফিন ম্যাকলাউড যেটা করতে পেরেছিলেন, যেটা করতে পেরেছিলেন, ওই রকম নারী আজকে আর আমরা বলতে পারতাম না যে নারীরা পুরুষের অত্যাচারের শিকার হয়েছে, অবমাননার শিকার হয়েছে। পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে নারীরা কি করছে, স্কুল কলেজে ভর্তি হয়ে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বড় বড় সার্টিফিকেট হোল্ড করছেন, আর বড় বড় সার্টিফিকেট হোল্ডার হয়ে নিজেদেরকে ধরা সরা জ্ঞান করছেন। একেবারে ধরাকে সরা দেখছেন অনেক নারীরাই, সবাই নয়, অনেকেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ঘাটে রাস্তায় যে নারীরা কত বিকৃত রুচি সম্পন্ন ড্রেস করে ঘুরে বেড়াচ্ছে, কত বিকৃত কাজ করছেন। কারণ স্বাধীনতা পেয়েছিলেন এক সময় যে সমস্ত মহাপুরুষদের হাত ধরে, সেই স্বাধীনতার অপব্যবহার নারীরা করেছেন। সব নারী নয়, আমি বারবার বলছি সব নারী নয়, অনেক নারী স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা বলে মনে করেছেন। এখন তারা জানেন না আজও যে স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো স্বেচ্ছাচারিতা কাকে বলে? যে স্বাধীনতার ব্যবহার করার ফলে সমাজের অন্য লোকের ক্ষতি সাধন হয়, সেই স্বাধীনতাকে আর স্বাধীনতা বলা যায় না। সেটা হানিকারক যে স্বাধীনতা, সেটাই স্বেচ্ছাচারিতা। তো সেই স্বেচ্ছাচারিতা করছে বলে আজকে মেয়েদের এই অবস্থা। তো আমি আশাবাদী, আমি নেগেটিভ দিক দেখি না। আমার মনে হচ্ছে নারীরা যেভাবে জাগরিত হয়েছেন, পুরুষরা যেভাবে তাদের হাত ধরেছে, আশা করি একদিন নারীরা আবার সেই বিবেকানন্দ যে ধরনের নারীর কথা বলেছেন, সেই নারী আবার জাগরণ করবে, সমাজে সেই নারীর সংখ্যা বাড়বে, আমাদের সমাজ উপকৃত হবে। আমি আজকে এই পর্যন্তই করে শেষ করছি। নমস্কার।